দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। সঙ্গে আছি আমি জাফর সাদিক। যুদ্ধবিমান দুর্ঘটনায় আগুনে পুড়ে যখন অন্তত ৩১ জন নিহত হয়েছেন, হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন আরও ১.৫ শতাধিক দগ্ধ মানুষ, ঠিক সেই সময় দেশ জুড়ে আবারও অস্থিরতা, অসন্তোষ। গত রাতের শেষ প্রহরে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণায় সচিবালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আর আহত নিহতদের সঠিক তালিকা প্রকাশ এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের লাঞ্ছনার প্রতিবাদ সহ ৬ দফা দাবিতে দিনভর বিক্ষোভ করেছেন মাইলস্টোনের শিক্ষার্থীরাও। তাদের ঘেরাও থেকে ৯ ঘণ্টা পর মুক্তি পেয়েছেন ২ উপদেষ্টা। চলমান বিক্ষোভে পানির হালতে শিক্ষা সচিবকে অব্যাহতি দিয়েও কাজ হয়নি। উল্টো ভয়াবহ ট্র্যাজেডির পর বিক্ষুব্ধদের প্রতিহত করতে গিয়ে বল প্রয়োগে আরও অন্তত ৮৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। অথচ সময় যখন শোক প্রকাশের, সহমর্মিতার, তখন কোন কারণে হঠাৎ দানা বেঁধেছে এই বিক্ষোভ? কেন অস্থির হয়ে উঠল পুরো দেশ? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে সম্পাদকীয়, আবার অস্থিরতা কেন? আর এ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নীলোফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি, এবং মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। মনিয়াপা, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আজকে জুলাই মাস অত্যন্ত বেদনার একটি মাস। গত বছরে এই জুলাইতে শত শত শিক্ষার্থী নিহত হয়েছেন। একটি ফ্যাসিস্ট রিজিমে তারা প্রতিবাদ জানাতে গিয়ে নিহত হয়েছেন। ঠিক সেই জুলাইয়ে যখন নাকি আমরা গত বছরকে স্মরণ করে শোক করব, তখনই নতুন করে ভয়াবহ দুর্ঘটনা, একের পর এক বিক্ষোভ, এবং পুরো দেশ একটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে আজকে যখন রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশের কথা বলা হলো, সেই শোক প্রকাশের বিপরীতে দাঁড়িয়ে আমরা দেখলাম যে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। হঠাৎ করে এই বিক্ষোভ কিংবা অসন্তোষটা কেন আসলে দানা বাঁধছে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন, আমার শুভেচ্ছা, অভিনন্দন, আমার সহালোচককে শুভেচ্ছা। প্রথমে আমি মাইলস্টোন স্কুল এবং স্কুল কলেজের ছেলে মেয়েদের যারা চলে গেছে অকালে, এবং আমাদের সেনাবাহিনীর, বিমান বাহিনীর যিনি পাইলট ছিলেন, চলে গেলেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং বাংলাদেশের মানুষের যাতে এই সুখ সন্তপ্ত পরিবারের প্রতি আমার অনেক আকুণ্ঠ ভালোবাসা, এবং এই শোক বইবার জন্য আল্লাহ তাদেরকে সহায় হন। কারণ এটা ইম্পসিবল, এটা চিন্তাই করা যায় না। যে মানুষগুলো, যে বাচ্চাগুলো ছুটির ঘন্টা পড়ার আগেই তাদের জীবন থেকে ছুটি নিতে হলো, এমন বাংলাদেশ আসলেই তো আমরা প্রত্যাশা করিনি। 1 জুলাই আমি বুঝি না যে এটা আমরা ষড়যন্ত্রের মধ্যে আছি কিনা। সব মিলে আমি এই জুলাই আপনার গোপালগঞ্জ থেকে যদি শুরু করি, আমি কক্সবাজার থেকে শুরু করি, এবং গতকালকে যে ঘটনাটা রুদ্ধশ্বাস হলো সেটা যদি শুরু করি, আমি কি বলবো যে এটা কোনো অভিশাপ, কোনো দুর্ঘটনা, নাকি এটা কোনো ষড়যন্ত্র, আমি ঠিক জানি না। কারণ অনেক রকম কথা অনেকভাবে বাতাসে ভেসে বেড়াচ্ছে। আমি চাই যে বাংলাদেশের মানুষের হৃদয়ে শান্তি আসুক, এবং সেটার জন্য সঠিক প্রমাণ হোক যে আসলে কি হয়েছিল, কি ঘটেছিল। এটা আমরা যতটা না বলতে পারবো, এটার সাথে রিলেটেড ব্যক্তিরা তার চেয়ে বেশি পারবে। তারা যেন সত্যি ঘটনাটাই উন্মোচিত করে। এবং এই যে এখন আমরা শুনছি যে নিহত নিয়ে, যে সংখ্যা নিয়ে, নিহতের সংখ্যা নিয়ে যে লুকোচুরির একটা চলছে, আমি বিশ্বাস করতে চাই না এই ধরনের কথাকে। এই কারণে বিশ্বাস করতে চাই না যে এখানে একটা হিসেব আছে। এটা এমন না যে গত বছরের জুলাইয়ে কতজন মারা গেছে এখন পর্যন্ত কেউ বলতে পারে না। কেউ 2000 বলে, কেউ 1400 বলে, কেউ 1500 বলে, কেউ সরকারি হিসাব মনে 840 বলে। সেইটা আমরা চাই না। আমাদের সন্তানরা, একটা বাবা মার অবশ্যই তার অধিকার আছে তার মৃত সন্তানটি হোক, সে তার মৃত সন্তানের কবরটা। দেখেন, বিদেশে আমাদের যে ভাই বোনেরা মারা যায়, প্রবাসীরা, তাদের দেখা যায় যে তাদের লাশটা ফেরত আনতে অনেক পরিবারের জায়গা জমি বিক্রি করে আনতে হয়। তারপরেও কিন্তু গলিত, দলিত, মথিত বা লাশটা ফেরত আনে কিসের জন্য? তার সন্তান, তার স্বামী, তার বাবা তাকে কবর ছুঁয়ে বছরে বছরে দেখবে, সময় অসময়ে দেখবে, এবং লাস্ট বিদায়টা যেন সুন্দর মতো হয়। তো এই যে মা বাবারা যারা এখন বসে আছে, এখন পর্যন্ত তার সন্তান ফিরে আসে নাই, ওখান থেকে ওইটুকের মধ্যে তো সন্তান হাওয়া হয়ে যেতে পারে না। এই জায়গাটায় আমি সরকারকে বলবো, স্বনির্বন্ধ অনুরোধ করব, সরকার এবং এই
আইএসপিআর এর মাধ্যমে তাদেরকে যে এদের সংশ্লিষ্টদের যে প্রত্যেকটা মা বাবা যেন অন্তত ওই শান্তিটুকু পান যে আমার সন্তান চলে গেছে কিন্তু আমি তাকে ছুঁয়ে দেখতে পেরেছি, আমি তাকে লাস্ট একটা মাংসপিণ্ড কিন্তু আমি ডিএনএ টেস্টে আমি রেজাল্ট পেয়েছি এখানেই আমার সন্তান ছিল। কারণ অনেকগুলো মিলে একখানে মাংসপিণ্ড আছে, সেটার মধ্যে ডিএনএ টেস্ট করলেই বের হবে যে ওইখানে কয়জন ছিল। তো আমরা চাই প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা বাবা মা, প্রত্যেকটা টিচারের যেন এখানে সুরত হাল রিপোর্ট। জামায়াতের আমিরও সন্দেহ প্রকাশ করেছেন নিহতদের সংখ্যা নিয়ে এবং তিনি বলেছেন শতাধিক অন্তত নিহত হতে পারে এরকম একটি মন্তব্য। আপনিও সন্দেহ প্রকাশ করছেন, ঠিক কি কারণে আসলে এই সন্দেহটা তৈরি হচ্ছে? আমার সন্দেহটা আমি আপনাকে বলি, যে ক্লাসটার মধ্যে বিমানটা ঢুকে গেল সেখানে কিন্তু ফুল ক্লাসটা দুই একজন বাদে অনুপস্থিত সবাই ছিল, ওখানে কোচিং হচ্ছিল এবং ওইখানে টিচাররাই বলতে পারবে ওইখানে কতজন ছিল। আবার কিছু কিছু দেখা গেছে যে মা মিসিং, বাবা মিসিং, যে আনতে শিক্ষার্থী মারা গেলেন। তো এই জায়গাটায় আমি মনে করি যে এইখানে খুব ঠান্ডা মাথায় কাজগুলো করতে হবে এবং বিবেককে হাজির নাজির করে এইখানে এই মরার উপর খাড়ার ঘাট আমরা চাই না, সহ্য করতে চাই না। যেটা হয়েছে যে বাচ্চাগুলো যার বয়স 12, 13, 14, 19 বছর কলেজে পড়ে ছেলেরা, যারা সাক্ষাৎকারে বলল যে দেখি হাতটা ঝুলছে, তার শরীরের পিণ্ডটা নিচে গলে গেছে কিন্তু জানালায় হাতটা ঝুলছে। আমি কারো কারো কথা এই পর্যন্ত আমি শুনতে পেরেছি, তারপরে আমি আর নিজে আর বাকিটুকু আমি দেখতে পারিনি, আমার এত খারাপ লেগেছে। তো এই জায়গাটায় আমরা একটা সলিউশন চাই রাষ্ট্রের কাছে, জাতির এই জাতির যারা পাহারা দেয় জাতিকে তাদের কাছে। এটা ওই স্কুল কর্তৃপক্ষ এই মুহূর্তে বলতে পারবে না, যে বিমান ধ্বংস হয়েছে সে বিমান বলতে পারবে না, বলতে হবে কিন্তু ওই স্কুলের অন্য টিচাররা কত ছাত্রছাত্রী আছে এবং যারা ওইখানে মিলিয়ে সেটা দেখলেই পারবে। এবং মা বাবারা যার সন্তান মিসিং হয়েছে তার বলাটাই কিন্তু অনেক বড়। ধরেন আমি রেজিস্টার খাতাও পুড়ে গেছে, আমি তো তখন তো আমি আমার ওই বাবা মাদের প্রতি আমি নির্ভর হব। তো এই জায়গাটা খুব তাড়াতাড়ি যেন এইখান থেকে মানে আমাদেরকে সুন্দর একটা দৃষ্টিতে ফেরত নিয়ে আসে যে যাই হয়েছে এখন ওইখানে কারো হাত নাই, কিন্তু আমরা সন্তানগুলার ঠিকানাও জানতে চাই যে তারা এইভাবে চলে গেছে, এরা চলে গেছে। তো আর যারা বেঁচে আছে আমরা তাদের জন্য চাই যে সর্বোচ্চ তাদের মানে সেবাটা, ওষুধটা, পথ্যটা দরকার পড়লে, আজকে আমি শুনলাম যে দরকার পড়লে বিদেশে নিয়ে যাওয়া হবে, সেটা নিয়ে যেন মানে হ্যাঁ সেটা নিয়ে যেন কোনো না করা হয় সরকারের পক্ষ থেকে। গেল একটা, আপনি বললেন বাচ্চারা কেন আপনার এরপরেও যে বিক্ষোভ করলেন। দেখেন একটা কথা, এই বাংলাদেশ তো স্বাভাবিক বাংলাদেশের জন্যই আন্দোলন হয়েছিল। স্বাভাবিক বাংলাদেশ 1 বছরে ফেরত আসে নাই। আপনারা 3টায় বাংলাদেশের এমন কি যে এই দেশের কি বলে উপদেষ্টারা এত ব্যস্ত কেন যে রাত 3টায় তাদের বারবার করে আপনার প্রেস কনফারেন্স করতে হয় অথবা কোনো ঘোষণা দিতে হয় কেন? যে ছাত্রছাত্রীটা পরের দিন পরীক্ষার জন্য রেডি, যেহেতু সে কোনো খবর শুনতে পায় না আপনাদের টেলিভিশনগুলোর মাধ্যমে, সে কোনো মাধ্যমে যখন খবর পায় না তখন কিন্তু সে প্রিপারেড ছিল পরীক্ষা দেওয়ার জন্য। সে রাত 3টার সময় যদি ঘোষণা হয় তার জানার কথা না, তার পরিবারের জানার কথা না। সকালে ওই বাচ্চাটা পরীক্ষার জন্য রেডি হয়ে যখন বাইরে বের হয়েছে তখন যদি শুনে যে তার পরীক্ষা ক্যান্সেল হয়েছে, তাহলে কি এমন তারা করলো? আপনার শিক্ষা উপদেষ্টা কি এমন করেছে যে সে ঘোষণা দিতে পারলো না? তিনি তো যেটা জানলাম যে সচিবের উপর দায় দিয়েছেন এবং সচিবকে অব্যাহতিও দিয়েছেন। তিনি চাইলেই দায় দিতে পারে না, এখানে সবাই সবার মতো সচেষ্ট। এখানে সচিবও তো দেখলাম না, উনি সিনিয়র সহকারী সচিব মনে হয় যিনি আমি টেলিভিশনে দেখলাম। তো এই যে এই উপদেশটা, আপনার দায় কিন্তু উপদেশটাকে নিতে হবে। আপনার এই যে ছেলেমেয়েরা বিক্ষোভ করেছে বা এই যে ঘটনা ঘটেছে, আপনি চান বা না চান দায় কিন্তু চিফ অ্যাডভাইজারকেই নিতে হবে। এটাই স্বাভাবিক। তাহলে আপনার মনে করেন যে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন যত দুর্ঘটনা ঘটেছে বিএনপিকেই দায় নিতে হয়েছে। আওয়ামী লীগের যখন ছিল, আওয়ামী লীগের দুর্ঘটনা আওয়ামী লীগ নেক বা না নেক তার ঘাড়ের উপরই কিন্তু এখনও বিডিআরের দায় আছে। এরকম অনেক 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 দায় আছে, যেগুলা হেফাজতের দায় আছে, অনেক দায় আছে। তো এই দায়গুলো তাকে নিতে হবে। তো চিফ অ্যাডভাইজারের এই 2 দিনের মধ্যে সময় হয় নাই এই বাচ্চাগুলোকে দেখতে যাওয়ার। 2 দিনের মধ্যে সময় হয় নাই। আপনি খেয়াল করেন 2 দিনের মধ্যে স্বাস্থ্য উপদেষ্টার সময় হয় নাই এদের দেখতে যাওয়ার। তাহলে এরা কি কাজ করে এমন? এদের কাজটা কি? দেশের এত বড় ক্ষতির সময় দেখতে যাওয়া নিয়ে চিফ অ্যাডভাইজার একটা বিবৃতি দিয়েছেন যে এই সময় আসলে ভিড় না করাটা সংক্রমণের ঝুঁকি এড়ানোর জন্য। তার যাওয়াটা ভিড়ের মধ্যে পড়ে না। আমার যাওয়াটা
রাশেদের যাওয়াটা ভিড়ের মধ্যে পড়ে, আমরা এই জন্য যাই নেই, আমরা ঘর থেকে দোয়া করেছি। কিন্তু তার কিন্তু এটা দায়িত্ব, সে কিন্তু রাষ্ট্রের কর্ণধার, সে নির্বাহী প্রধান, সে ওইখানে যাবে, ওইখানে ভিতরে না যাক, বাচ্চাদের মুখে না দেখুক, হসপিটালে যাবে, তাদের সাথে কথা বলবে, এটাই নিয়ম। তো ওনার যাওয়ার সময় হলো না, ওনার স্বাস্থ্য উপদেষ্টার যাওয়ার সময় হলো না, তার মানে কি বাজারে যেসব ভেসে বেড়ায় ওগুলাই কি আমরা ধরে নিব? আপনি দেখেন যে এমন একটা জায়গা যে এই যে এইখানে ব্ল্যাক বক্স থাকে না, এই যে এই যুদ্ধ বিমানগুলা, তো ব্ল্যাক বক্স না থাকলে আপনি কিভাবে কি হয়েছে এটা আপনি ধরতে পারবেন না। তো আপনি যদি না ধরতে পারেন, আপনাকে ওই খোঁজ নিয়েই ধরতে হবে যে আসলে ঘটনাটা বিমানের মধ্যে কোনো সমস্যা ছিল না, এটার বাইরে থেকে কোনো সমস্যা ছিল, বা যারা যারা চেক করে করে বিমানটাকে চালানোর আগে চেক করে তাদের মধ্যে কোনো সমস্যা ছিল। এটা তো জরুরি। আজকে 24 ঘন্টার জায়গায় আপনার প্রায় 40 ঘন্টা হয়ে যাচ্ছে, আমরা কিন্তু এখন পর্যন্ত অন্ধকারে আছি। এই অন্ধকার থেকে জাতি চায় যে স্বাভাবিকভাবে এই উত্তরগুলো জানতে। আমি একটু রাশেদ ভাই আপনার কাছে আসতে চাই। সেই একই প্রশ্ন, আপা বেশ কিছু সম্ভাবনার কথা বললেন, কিছু ভেসে বেড়ানো বিষয় নিয়ে তিনি আলাপ করার চেষ্টা করলেন। আপনার কাছে কি মনে হয় যে অস্থিরতাটা আসলে একদল শিক্ষার্থীর তাদের ভেতর থেকে উৎসাহিত বিক্ষোভ, নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র কিংবা অন্য কোনো কিছু থাকতেও পারে? হ্যাঁ, ধন্যবাদ। আপা যে দায়ের কথা বলছিলেন, যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি দায়িত্বে রয়েছেন, সুতরাং তাকে অবশ্যই দায়ী নিতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে কোনো ঘটনায় অতীতে যেটা হয়েছে যে বিএনপিকে আসলে দায় দেওয়া হয়েছে। তবে বিএনপির আমার মনে হয় যে ভাগ্য ভালো যে এই ঘটনায় আবার বিএনপিকে দায়ী দেওয়া হয়নি। তো যাই হোক, দেখেন যে কোনো ধরনের ঘটনা ঘটলেই সেখানে মুভমেন্টের মধ্যে ছাত্রলীগ বা যুবলীগ তারা ঢুকে যাচ্ছে, এটা খুব স্বাভাবিক একটি ব্যাপার। তারা যেহেতু আসলে এক ধরনের পরাজিত শক্তি, তারা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তো তারই অংশ হিসেবে যে কোনো মুভমেন্ট সাধারণ শিক্ষার্থীরা করলে সেখানে আমরা লক্ষ্য করছি যে আসলে ছাত্রলীগ ঢুকে পড়ছে। তবে আজকে যে ঘটনা আমরা লক্ষ্য করলাম যে কয়েকজন ছাত্রলীগকে যেমনিভাবে পাওয়া গেছে, ঠিক একইভাবে কয়েকজন সাধারণ শিক্ষার্থী যারা আসলে জুলাই আন্দোলনে ছিল তাদেরকেও, অধিকাংশই বোধহয় সাধারণ শিক্ষার্থী ছিলেন। জি, অধিকাংশ, তাদেরকেও ছাত্রলীগ ট্যাগ করা হয়েছে। যেমন জাকির মাহমুদ নামের একজন, আমি নিজে দেখলাম যে তিনি জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন এবং বেশ তিনি নিজে অনেকগুলো ছবি শেয়ার করেছেন, লেখালেখি, হাসিনার পতন চেয়েছেন। সেই ছেলেটিকে সচিবালয়ের সামনে তাকে ব্যাপকভাবে নির্যাতন করা হয়েছে। যে ছেলেটি আসলে এইভাবে বুক পেতে সামনের দিকে অগ্রসর হচ্ছিল, ওই ছেলেটি জাকির মাহমুদ। তো এইভাবে যাকে তাকে ছাত্রলীগ বানানো যেমনিভাবে অন্যায়, ঠিক একইভাবে আবার ছাত্রলীগ যে এর মধ্যে ঢুকে পড়ছে, সেই সুযোগটা আসলে কে দিচ্ছে? সরকার। দেখেন, আমরা লক্ষ্য করলাম যে শিক্ষা উপদেষ্টা তিনি রাত 3টার সময় সিদ্ধান্ত জানিয়েছেন, যেটি আপা বললেন। ওই সময় কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছে। যারা সাধারণত পরীক্ষার্থী থাকে তারা 12টা 1টার মধ্যে ঘুমিয়ে পড়ে, কারণ সকালে ওঠা লাগে। তো 3টার মধ্যে ঘুমিয়ে পড়া মানে কি, ওই শিক্ষার্থী এক ধরনের মনস্তাত্ত্বিক এক ধরনের উত্তেজনার মধ্যে বা টেনশনের মধ্যেই কিন্তু হয়তো কিছু পড়াশোনা করেছে, কিছু নার্ভাস ফিল করেছে, পরীক্ষা হবে কি হবে না, এ ধরনের একটা দোদুল্যমান অবস্থা ছিল। তারপরেও কিন্তু ওই শিক্ষার্থী সকালে উঠে সে কিন্তু জানতে পেরেছে যে আসলে পরীক্ষা হচ্ছে না। তো এই শিক্ষা উপদেষ্টা আসলে আমরা আরও লক্ষ্য করছি যে তিনি দায়িত্ব পাওয়ার পর থেকে এখনো পর্যন্ত শিক্ষা বান্ধব কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই। দেখেন, এই সরকারের সবথেকে বড় দুর্বলতা যে এই সরকার আসলে আমাদের শিক্ষা এবং চিকিৎসার কোনো পরিবর্তন করতে পারে নাই। কেন শিক্ষা ব্যবস্থায় আপনার পরীক্ষা পদ্ধতিতে বিশেষ করে প্রশ্নপত্রর মান এবং অন্যান্য বিষয়গুলোতে কি উন্নতি হয়নি? না, সেগুলো আসলে হয়তো মান কতটুকু উন্নত হয়েছে সেটা রেজাল্টের বিষয়, যেটা খাতা দেখার যে কৌশল, ওইটা তো আসলে দৃশ্যমান না। ওইটা সাধারণ মানুষ হিসেবে আপনি জানি না মানুষ আসলে কি দেখতে চায়। যেমন হাসপাতালে আপনি যাবেন, আপনি চিকিৎসা পাবেন। ঢাকা মেডিকেলে আপনি যান, বার্ন ইউনিটে আপনি যান, বিভিন্ন মেডিকেলে যান, সেখানে কিন্তু সাধারণ মানুষ চিকিৎসা পায় না। এই যে এত বড় ঘটনা ঘটলো, এখনো পর্যন্ত আমরা কিন্তু আসলে ওইভাবে স্বাস্থ্য উপদেষ্টার খবর আমরা জানি না। তিনি কি অসুস্থ, তিনি কি সিঙ্গাপুরে নাকি দেশে রয়েছেন, কেউ কি জানি না। আমরা লক্ষ্য করছি যে আমাদের আইনি উপদেষ্টা সব জায়গায় তৎপর। তাহলে কি এই সরকারে একজন মাত্র উপদেষ্টা রয়েছে, আর বাকি উপদেষ্টারা কি আসলে মিডিয়া ফেস করতে পারে না? তারা কি আসলে পাবলিক ম্যানেজমেন্ট বোঝে না? সেই প্রশ্ন কিন্তু থেকে যায়। দেখেন, আপা যেটি বললেন যে এই যে সন্দেহ সংশয়, যে আসলেই কতজন মারা গেছে, জামাত ইসলামের আমির সংশয় পোষণ করছে, এনসিপির নেতারা করছে, অনেকেই করছে। কিন্তু আমার কথা হলো যে আসলে আপনি এই সন্দেহ সংশয় কেন পোষণ করছেন? আপনার সন্দেহটা আসলে কোথায়? সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করছি যে আসলে সেনাবাহিনীর দিকে তীর ছোড়া হচ্ছে, যে তারা আসলে লাশ
গোপন করেছে। আচ্ছা, এইখানে আসলে সেনাবাহিনীর লাভটা কি? আমার প্রশ্ন এখানে। হয়তো এমন হতে পারে যে কিছু মানুষ হয়তো পুড়ে গিয়েছে, যেভাবে বিমানটা বিধ্বস্ত হয়েছে কিছু মানুষ পুড়ে গিয়েছে, এখনো পর্যন্ত হয়তো সেটা চিহ্নিত করতে পারে নাই। আবার যাদেরকে বলা হচ্ছে যে আসলে মারা গেছে, দেখেন একজন মানুষ যখন আপনার পুড়ে যায় সে কিন্তু অনেকে মনে করে যে হয়তো মারা গেছে, এরকম অসংখ্য রোগী তো বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। তো এইভাবে আসলে কেন দোষ দেওয়া হচ্ছে আমি জানি না। আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অন্তত এই ধরনের ঘটনার পরে সেনাবাহিনীর লাশ গোপন করবে, গুম করবে, এই ধরনের বাস্তবতা নাই। তো যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে আমার মনে হয় তাদের একটি আসলে উদ্দেশ্য রয়েছে। আরেকটি বিষয় বলি, এই যে আপনার প্রশিক্ষণ নিচ্ছে একটি পুরাতন বিমান, তার ইঞ্জিনটা পুরাতন, একদিকে বলা হচ্ছে যে প্রশিক্ষণ বিমান, অন্যদিকে বলা হচ্ছে যুদ্ধ বিমান। সন্দেহ সংশয় থেকেই যায়, বিশেষ করে আপনার আমরা যে বিমানগুলো কিনে থাকি, যুদ্ধ বিমান হোক বা আপনার প্রশিক্ষণ বিমান বা সাধারণ বিমান, এগুলো আমরা দেশের বাইরে থেকে কিনে থাকি। এখন এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা গুঞ্জন কিন্তু রয়েছে যে আসলে কোনো ষড়যন্ত্র আছে কিনা, যে নতুন করে বাংলাদেশ যাতে তার পুরাতন বিমানকে আপনার সেটাকে আপনার মানে বিকল ঘোষণা করে নতুন বিমান না, সেটা তো গত সরকারের আমলেই রাফেল কেনার কথা ছিল। ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটা টানাপোড়েনও ছিল সেই সরকার সেই সময়। জি, সেই ধরনের একটি গুঞ্জন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো আপনিও দেখেছেন। তো আমরা যেটি মনে করি যে আসলে এই যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস যে সরকারের প্রধান, এখনো পর্যন্ত কেন প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করলো না? সরকার বলছে, সরকার প্রধান বলছে আমরা কিন্তু শুধুমাত্র দেশীয় খেলোয়াড় না, আমরা আন্তর্জাতিক মানের খেলোয়াড়। এই খেলোয়াড় এখনো পর্যন্ত কেন একটি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করার মাধ্যমে আমাদের সশস্ত্র বাহিনীকে উন্নত করার কেন উদ্যোগ গ্রহণ করলো না? সেই প্রশ্ন কি থেকে যায় না? এই যে পুরাতন ইঞ্জিন, এতগুলো মানুষ, একজন পাইলট তিনি মারা গেছেন সেটা আলাদা কথা, একজন মানুষ, যেখানে এতগুলো নারী, এতগুলো শিশু, এতগুলো পুরুষ, এতগুলো শিক্ষক যেখানে আপনার এইভাবে দগ্ধ হলো, এইভাবে মারা গেল এই একটি মানে এই দুর্ঘটনার কারণে, তার মানে কি বাংলাদেশের জন্য বড় একটি বিপদ। যদি এইভাবে সরকার যদি আসলে এই বিমানগুলো পরিবর্তন না করতে পারে বা আমাদের বিমান বাহিনীর তাদেরকে যদি আধুনিকায়ন না করতে পারে, তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা সামনেও ঘটতে পারে। তার মানে এই সরকার তাহলে 1 বছরে কি করলো? 1 বছরে আপনি শিক্ষার কোনো পরিবর্তন করতে পারেননি, আপনি চিকিৎসার কোনো পরিবর্তন করতে পারেননি, আপনি পুলিশের সংস্কার করতে পারেন নাই, আপনি সচিবালয় থেকে আওয়ামী লীগের সেই সুবিধাভোগী কর্মকর্তাদের বিদায় করতে পারেননি, আপনি প্রত্যেকটা দপ্তর এবং সেক্টর থেকে যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল তাদেরকে বিদায় করতে পারেননি, আপনি 14 সালের ডিসি, এসপি এবং অন্যান্য যারা আওয়ামী লীগের আমলারা ছিল, যারা আসলে আওয়ামী লীগকে এক ধরনের একতরফাভাবে জিতিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে পানিশমেন্ট আপনি নিতে পারেন নাই। তাহলে আপনি পারলেনটা কি? সরকারের 11 মাসের বা 1 বছরের জবাবদিহিতা কি আমরা চাইতে পারি? দেখেন, আমরা যখন আসলে সরকারের বিরুদ্ধে যখন আমরা সমালোচনা করি, তখন আমাদেরকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করে, তিনি যদি আসলে ক্ষমতা ছেড়ে দেন, বিকল্পকে, তখন তো দেশে একটা হট্টগোল শুরু হয়ে যাবে। হাসিনার সময় কিন্তু একই কথা বলা হতো যে হাসিনার তো বিকল্প নাই, হাসিনা পদত্যাগ করলে এই রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। ঠিক একই ধরনের বয়ান এখন তৈরি করা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কিছু বলা যাবে না। কিন্তু আমার প্রশ্ন হলো, এই 12 মাসে বা 11 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বার্থ সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো ছাড়া এবং নতুন যে প্রতিষ্ঠানগুলো তিনি আপনার লাইসেন্স নিয়েছেন, এছাড়া আসলে আর কতটুকু উন্নয়ন জনগণের জন্য তিনি করেছেন? তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্তকরণ হচ্ছে 12,000 কোটি টাকা দিয়ে। কোনটা? তিস্তা মহাপরিকল্পনা জানুয়ারিতে কাজ শুরু হবে, ধারাবাহিক একটা উন্নয়ন। কিন্তু এই উপদেষ্টাদের পরিবর্তনটা দেখেন, বিভিন্ন উপদেষ্টার আত্মীয় স্বজনকে বিভিন্ন জায়গায় চাকরি দেওয়া হয়েছে। যারা ছাত্র উপদেষ্টা তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তাদের এপিএসদেরকে আপনার দুদকে দৌড়াতে হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে এই সরকার অনেক বড় কথা বলছে। দেখেন, আমরা যখন এই সরকারের উপদেষ্টাদের সাথে সাক্ষাৎ শুরু করি, তখন আমাদেরকে বলা হয়েছিল যে আমরা প্রত্যেক সচিব, এপিএস, পিএস, সরকারি কর্মকর্তা, এমনকি আমাদের প্রত্যেক মাসের হিসাব বলেছিল না যে প্রত্যেক মাসের একমাত্র নাহিদ ইসলাম ছাড়া কারোটাই প্রকাশ্যে আমরা ঘোষণা পাইনি। বই করেছে নাহিদ ইসলাম তো পদত্যাগ করার পরে তার অ্যাকাউন্টে আপনার 10,000 টাকা দেখিয়েছে। এই যে তারা 1 মাস ধরে তারা বিভিন্ন জেলায় যাচ্ছে, প্রত্যেক জেলায় যদি সেটা তো এখন রাজনৈতিক নেতা, কিন্তু উপদেষ্টা নাহিদ ইসলামের কথা বলছেন না, তিনি তো হিসাব দেন নাই। তিনি তো তার পদত্যাগ করার পরে তিনি দেখিয়েছেন যে তার অ্যাকাউন্টে মাত্র 10,000 টাকা। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে প্রত্যেক জেলায় এত বড় বড় সমাবেশ, এত মানুষ আনা লাগতেছে, তারা 5 স্টার, 4 স্টার, 3 স্টার হোটেলে থাকতেছে, এত মানুষ, এত বহর, এত গাড়ি, এই খরচগুলো কই থেকে আসতেছে? এই প্রশ্ন কি আমি আপনি করতে পারি? এই যে ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, তাহলে তো মানুষ মনে করছে যে ওই দুর্নীতির টাকা এখন প্রোগ্রামগুলো করা হচ্ছে। এখন এই প্রশ্ন যদি আমি তুলি, তাহলে আমাকে বলা হবে যে রাজাকার। আমি জুলাইয়ের
বিরোধী, কিন্তু রাশেদ আমার ভাই, প্রশ্ন আপনি হলো একটা জুলাই কথা বলছিলেন যে সরকার 11 মাসে কি করলো সেই প্রশ্ন আমরা করতে চাই। আমি একটু আপনাকে প্রশ্ন যদি করি যে রাজনীতিবিদরা আসলে এই 11 মাসে সরকারকে কতটা সহযোগিতা করেছে? দেখেন, রাজনীতিবিদরা সহযোগিতা করার কারণে এই সরকার এখনো পর্যন্ত টিকে আছে। কে সরকারকে সহযোগিতা করতেছে না? বিএনপি করতেছে না, জামাত করতেছে না, গণ অধিকার পরিষদ করতেছে না, প্রত্যেকটা দল এই সরকারকে সহযোগিতা করতেছে। এখন সরকার মনে করেন 100টা প্রস্তাবনা তৈরি করেছে। সরকার যদি বলে যে বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত, ইসলামী আন্দোলন, এনসিপি সবাই এইগুলো মেনে নেবে, সেটা কি সম্ভব? দেখেন, সরকার তো নিজে আসলে এক ধরনের বৈষম্য আমাদের মধ্যে সৃষ্টি করেছে। বরং সরকারকে দলগুলো সহযোগিতা করছে, কিন্তু দলগুলোকে সরকার সহযোগিতা করতেছে না। দলগুলোর সাথে সরকার বিমাতা সুলভ আচরণ করতেছে। এই যে এই মুহূর্তে সংলাপ চলতেছে কয়টা দলের আজকেও সাথে? তো 4টা দলের সাথে 4টা দলের সাথে। সেইখানে একটা দলের নিবন্ধন নাই। হ্যাঁ, আমি ধরে নিলাম যে বিপ্লবে তারা ব্যাপক ভূমিকা রেখেছে, সামনে ছিল, কিন্তু আমরা কি ছিলাম না? বিএনপি ছিল না? অন্য দল ছিল না? সেইখানে এনসিপি কে 3 নম্বর দল হিসেবে তারা বারবার কিভাবে কাউন্ট করতেছে। ঐক্যমত কমিশনের বৈঠক দেখেন, বিএনপি, জামাত, এনসিপি একদিকে, আর বাকিগুলো কোন দল না, বাকিগুলোকে আপনার ওই যে মানে আরেক দিকে রেখে দিয়েছে। তার মানে এই সরকার তার অনুগত একটি দলকে সবসময় আশীর্বাদ করতেছে, সেই দলকে সামনে রাখতেছে। কারণটা কি? কারণ এই যে উপদেষ্টা পরিষদে যারা রয়েছে প্রত্যেকে কিন্তু এনসিপির নিয়োগপ্রাপ্ত, এনসিপির দ্বারা। এই কারণে এনসিপিকে তারা এত মানে উপরে তুলে ধরতেছে, মানে সেটা বেলুনের মতন। বেলুন যেমন আমরা ফোলাই না, তবে একটা জিনিস তাদের মাথায় রাখা উচিত যে বেশি ফোলাইলে আবার কিন্তু বাস্ট হয়ে যায়। এনসিপির কি আসলে ওই ধরনের সাংগঠনিক সক্ষমতা সারা দেশে আছে? দেখেন, আমার নিজ জেলা ঝিনাইদহতে এনসিপি একটি প্রোগ্রাম করেছিল, সেখানে মোটামুটি 2,500 থেকে 3,000 মানুষ হয়েছে, যেটি আমি সাংবাদিকদের মাধ্যমে তথ্য পেয়েছি। কিন্তু যখন গোপালগঞ্জে হামলা হলো, এরপরে ঝিনাইদহ জেলাতে 20 জন মাত্র প্রোগ্রাম করেছে। এর কারণটা কি? কারণ নাহিদ ইসলাম বলেন, হাসনাত বলেন, সার্জিস বলেন, তারা এই প্রজন্মের হিরো বা নায়ক। যেমনিভাবে শাকিব খান যখন একটি জেলায় যান, সে মাইকিং করুক আর না করুক, 18 নায়ক তো ছিলেন নুরুল হক। না, সেটা তো 18 সালের পর থেকে 24 সালেও তো তিনি নায়ক ছিলেন, জেল কেটেছেন, আমরা ভূমিকা রেখেছি। কিন্তু সেটা তো আসলে মলিন করা হয়েছে কিভাবে? এই যে উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদের মধ্যে সবথেকে বড় সমস্যা যে যার যতটুকু অবদান সেটা তারা স্বীকার করে না। নুরুল হক নূর দেখেন, রিমান্ডে থাকা অবস্থায় তিনি বললেন যে এই সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। এত বড় বক্তব্য, এত বড় সাহসী কথা যে ছেলে রিমান্ডে হ্যান্ডকাপ পরা অবস্থায় বলল, তার আজকে গুরুত্ব নাই, আমাদের গুরুত্ব নাই। আজকে একটি দলকে এই সরকার 3 নম্বর পজিশন তৈরি করে দিচ্ছে। আমি যেটি বলছিলাম ঝিনাইদহের কথা, 30 সেকেন্ডে শেষ করব। তো দেখেন যে সেখানে আসলে নাহিদরা যাচ্ছে বা অন্যরা যাচ্ছে, সার্জিসরা মিডিয়াতে তো সারাদিন দেখে, আজকে আপনি টেলিভিশন খুললে দেখবেন এনসিপি এনসিপি এনসিপি। আমার প্রশ্ন হলো, না, এনসিপি তো দাবি মিডিয়া তাদের কভারেজই দেয় কি না। বলে? মিথ্যা কথা বলে। আমার ওয়াইফই মাঝে মাঝে প্রশ্ন করে যে তোমরা 18 সাল থেকে এত সংগ্রাম করলা, আমি নিজেও তোমার মুক্তির জন্য রাজপথে নামলাম, কাঁদলাম, আজকে তো তোমাদের কোনো খবর পত্রিকায় নাই, টেলিভিশনে নাই। টেলিভিশন খুললে, ফেসবুক খুললে এনসিপি এনসিপি এনসিপি। দেখেন, আমার কাছে যেটি মনে হয় যে টেলিভিশনগুলো যতটুকু খবর প্রচার করে, এর মনে হয় 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা যদি আপনি হিসাব করেন এনসিপির জন্য বরাদ্দ থাকে। না, আমার সেটা আসলে টেলিভিশন সংবাদকর্মী হিসেবে মনে হয় না। আসলে আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আমি আবার আসবো। মনি আপাকে আসলে অনেকক্ষণ ধরে সময় দেওয়া হচ্ছে না। একটু আপনার কাছে আবার প্রশ্ন করতে চাই, সরকার কি রাজনৈতিক দলগুলোর সাথে, যেটা তিনি বললেন যে বিমাতা সুলভ আচরণ কিংবা সহযোগিতা সুলভ আচরণ না করার কারণে এই অস্থিরতা তৈরি হচ্ছে কিনা? এটা তো অবশ্যই রাশেদ যে কথাগুলো বললেন এটা বলতেই পারে। এই কারণে আপনি দেখেন যে বিএনপির মতো একটা দল লন্ডনে মিটিং হওয়ার আগে সালাউদ্দিন সাহেব কি বলছিলেন যে আমরা 3-4 দিন যাবত একটা ডেট চাচ্ছি, পাচ্ছি না। অথচ দেখেন আজকে দেশের অবস্থা খারাপ, 9 ঘন্টা 2 উপদেষ্টাকে আটকে রাখেছে, কোনো বলা নাই কওয়া নাই, সব মানে যে কয়েকটা দল নিয়ে বসে সেই দলদের নিয়ে বসছে। দেখেন এখানে কিন্তু যাদেরই ডাকছে তারাই কিন্তু গুরুত্ব দিয়েছে, তারা কিন্তু সাথে সাথে গিয়েছে, বলে নাই যে আমাদের হঠাৎ করে 11th আওয়ারে ডাকলেই আমরা যেতে পারবো না, একটা টাইম নিয়ে বলে নাই। রাষ্ট্রের শুধুমাত্র তারেক রহমান সাহেব শুধু মুখেই বলেন নাই, প্রত্যেকটা কাজে, নট অনলি তারেক রহমান সাহেব, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও একই অবস্থা, যে এই সরকারকে সহযোগিতা করো। সরকারকে সহযোগিতা করতে চাইলে কি হবে? এই যে নুরু বললেন যে রাশেদ স্বাস্থ্য শিক্ষা খাতে উন্নতি করে নাই এই সরকার। এই সরকার কি অন্য কোনো খাতে উন্নতি করেছে বলতে পারবে? কি ব্যবসা, কি বাণিজ্য, কি দ্রব্যমূল্যের দাম আপ ডাউন করা, কি আইন? শুধুমাত্র উন্নতি যদি কিছু করে থাকে তাহলে মব আর একটা দল, নন রেজিস্ট্রেশন, এখনো যে দলের গঠনতন্ত্রই ভালো মতো মানুষ জানে না, তো তাদেরকে। এছাড়া তো কিংস পার্টি ছাড়া আর এই যে মব ছাড়া
আমি তো মনে করি না যে রাষ্ট্রের যারা এই মুহূর্তে কর্ণধার তারা অন্য কোনো কিছু করেছে, অথচ তারা মানে ভাবখান এমন যে তারা এই টাইমে না থাকলে অনেক কিছু হয়ে যেত। 3 দিন যে দেশে সরকার ছিল না, আমি তো মনে করি যে সরকার থাকা অবস্থায় যা ছিল, সরকার যে ছিল না, খুব বেশি খারাপ কিছু হয় নাই, বরং কিছু জিনিসপত্রের দাম ওই 3 দিন কমেছিল। ওই তুলনায় আইন শৃঙ্খলা মব তুলনামূলক কম ছিল, কারণ ওই 3 দিনটা কিন্তু ক্রুশিয়াল 3 দিন। 5 তারিখের পরে 6, 7, 8 অনেক কিছু ঘটে যাওয়ার কথা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলছিলেন যে এটাকে যে কোনোভাবে এই সহিংসতা বন্ধ করতে হবে, বন্ধ করার জন্য রিকোয়েস্ট করেছিলেন। তো এই যে 3 দিন সরকারবিহীন বাংলাদেশ যেমন ছিল, আজকে তো আমি ওরকমও দেখি না। কারণ একটা দলের একটা সরকারের ছত্রছায়ায় যখন একটা দল যা খুশি তাই বলছে, উস্কানিমূলক বক্তব্য রাখছে, উস্কানিমূলক বক্তব্য আমি আপনি রাখেন তো কি অবস্থা হয়। তার পরিণামে তো তাদেরকে পেটানো হচ্ছে, কিন্তু তার পরিণামে কি দেখছি, আপনার ডগ স্কোয়াড দিয়ে তাদেরকে তাদের জায়গাগুলোকে আপনার চেকিং হচ্ছে, 12,000 পুলিশ দিয়ে তাদেরকে আগে শুনতাম ছোটবেলা যে 1 হাত বাঙ্গির 13 হাত বিচি, তো ওনাদের 1 হাতকে প্রোটেকশন দেওয়ার জন্য 12,000 পুলিশ, 3 বাহিনী সহ প্রাইম মিনিস্টারের প্রটোকলে যত মানুষ, যত আইন শৃঙ্খলা থাকে, যত প্রশাসন থাকে, সব অ্যালার্ট, সব রেড অ্যালার্ট জারির মতো অবস্থা। তো এই যে কাহিনীগুলো সরকার করছে, এই জন্য কি আপনার শেখ হাসিনাকে বিতাড়িত করে তাদেরকে বসানো হয়েছিল? এই জন্য এই বিচারের নামে আপনার প্রহসন আর আপনার সংস্কারের নামে এক সময়ক্ষেপণ, এই দুইটা কারণে পৃথিবীতে কখনো শুনেছেন যে গণতন্ত্রের সম্পূর্ণ 100তে 101 হয়ে যায়? 100তে 101 হলে তো এটা হয় নর্থ কোরিয়া হবে আর না হয় আমেরিকা হবে, বাংলাদেশের মতো তো জায়গায় হবে না। আপনার সেইখানে কি হলো, 100তে 100 করার জন্য সংস্কারে ম্যাক্সিমাম সংস্কার নিয়ে যা কথা হয়েছে তার ম্যাক্সিমাম বিএনপি কিন্তু মত দিয়েছে পক্ষে, যে 2-4টা মিলে নাই সেই নিয়ে মাথা ব্যথা। এবং সেই নিয়ে সরকার কোনো দেশে দেখেছেন যে একটা দলকে আপনার সহযোগিতা করতে 54 বছরে যা হয় নাই বাংলাদেশে? ট্রেনকে ভাড়া দেওয়া হয়, ট্রেন ভাড়া হয়, এটা আর আগে যে ছিল না আমি বলবো না, সেটা টিকিট কেনা হতো, টিকিট কিনতো। হ্যাঁ, টিকিট আমি আপনি কিনতেই পারি, আমার যদি একটা বগি চাইলে যে কেউই ভাড়া নিতে পারে দরখাস্ত করে, না দরখাস্ত করে বোধহয় ওইভাবেও ভাড়া নিতে পারে, বগি নেওয়া যায় যদি তো চায়। সেইখানে আপনার 4টা রুটের ট্রেন ভাড়া নেওয়া কি 4টিখানি কথা? প্রায় 30 তো লক্ষ টাকা খরচ করে। সরকার 32 লক্ষ সম্ভবত, সরকার কি তাদেরকে জবাবদিহিতার কোনো চিঠি দিয়েছে? না রেলওয়েকে দিয়েছে। আরো দেখলাম যে অনেক ক্ষেত্রে সরকারি গাড়িও তাদের বাসটা সরকারি, এগুলোও তারা ব্যবহার করেছে, যে যেভাবে পেরেছে, সে পুলিশ যেভাবে রিকুইজিশন করে ওরা এরকম রিকুইজিশন করেছে। তো সরকারের এই সহযোগিতা ছাড়া কি এটা সম্ভব হতো? কখনোই হতো না। তাহলে সরকার একটা পার্টির বড় বড় নেতা এবং সবচেয়ে বড় পার্টির নেতারা যখন বলেন যে আমরা সময় চাই, সময় পাই না, আরেকজনকে ট্রেন দিয়ে দেওয়া হয়, আরেকজনকে আপনার প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা হয়, তাহলে তারা বলবে না কেন? ধার নাই তরোয়াল নাই, নিধিরাম সর্দাররা বলেন তারা প্রধানমন্ত্রী হবেন আগামী দিনের, হতেই পারে, যে কেউ হতে পারে, কিন্তু এইভাবে বলে কয়ে তারা এই প্রোটোকল ব্যবহার করে বলে কয়ে হয়, এটা আমি কখনো দেখি নাই। মেঘে তো অনেক বেলা হলো রাজনীতি করি, আমি এরকম দেখি নাই। তো এই জায়গায় আমরা বলতে চাই যে আপনার সরকার যদি এখনো যদি নিরপেক্ষতার প্রমাণ না দেয়, সরকার যদি আমাদের নেতা তারেক রহমান সাহেব কিন্তু ইন দ্য মিন টাইম বলেও ফেলেছেন যে সরকার ওইভাবে নিরপেক্ষতার প্রমাণ দিচ্ছে না, এবং মহাসচিব বলেছেন যে যদি এইরকম অনিরপেক্ষতার প্রমাণ হয় তাহলে তাদের আন্ডারে আদৌ নির্বাচন করা যাবে কিনা আমরা দ্বিতীয়বার ভেবে দেখব। তো সরকার এই জিনিসগুলোর জন্য হঠাৎ করে দেখেন শান্তশিষ্ট একটা বাংলাদেশ, হঠাৎ করে চারপাশে কেমন জানি উত্তেজনাপূর্বক অবস্থা হয়ে গেল। সব জায়গায় যেখানে আপনি হাত দিচ্ছেন সেখানেই একটা অবস্থা। এমনিই তো এই সরকারের পিছনে আন্দোলন, সরকার আর আন্দোলন একাকার। তার মধ্যে এখন যেটা, এই যে আগামীকালকে যে যারা পরীক্ষা দিবে আগামী 2 দিন পরে, 23-24, আমি 2 দিন 23-24 2 দিন পরে যারা পরীক্ষা দিবে, তারা যে বাড়ি খেলো, মার খেলো, এই মার খেয়ে বাড়ি খেয়ে একটা ছাত্র কতটুকু তার পরীক্ষার জন্য বেটার হবে? রাষ্ট্র কি একবারের জন্য চিন্তা করেছে? রাষ্ট্র কি ওই যে আপনার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে
ছাত্ররা যে মার খাচ্ছে ওইখানে, হ্যাঁ, তাদের সন্তান মারা গেছে, ভাই বোন মারা গেছে, তার আইএসপিআর সহকারী মারা বলেছে যে গেছে, উদ্ধার কাজে বিঘ্ন ঘটছিল। বিঘ্ন ঘটছিল। এইটার জন্য পিটানোই কিন্তু একমাত্র পথ না, এখানে বোঝানোটা হচ্ছে একমাত্র পথ। বাংলাদেশের মানুষ কিন্তু বুঝাইলে এর চেয়ে ভালো বুঝে আমার মনে হয় অন্য কোনো দেশের না। কারণ আপনার যারা রক্তের জন্য লাইন দিতে পারে এবং যারা রক্ত দেওয়ার জন্য বলে যে আমি যদি রক্ত দিতে পারি তাহলে আমি মনে করব যে আমিও একজন যোদ্ধা, এটা আপনি সচিবালয়ের কথা বলছিলেন, সরকার শিক্ষার্থীদেরকে পিটিয়েছে, এসএসসি পরীক্ষার্থীদেরকে পিটিয়েছে। আসলে সচিবালয়ে যখন গেট ভেঙে ঢুকে যাওয়া হয়, গত বছরও তারা গেট ভেঙে ঢুকেছে, এবছরও তারা গেট ভেঙে ঢুকেছে, এই শিক্ষার্থীদেরকে মানে প্রতিহত করতে সরকারের কি করণীয় ছিল? গেট ভেঙে তো 1 সেকেন্ডের মধ্যে ঢুকে না, 1 সেকেন্ডে গেট ভেঙে ঢুকে না। গেট ভাঙার আগে কিন্তু অনেকক্ষণ বচসা হয়, আলোচনা সমালোচনা হয়, চিৎকার চেঁচামেচি হয়, স্লোগান হয়। তখন কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরা, তাদেরই তো সন্তান, আমাদেরই তো সন্তান ওরা, এবং কেন ওদের কিন্তু দাবি যৌক্তিকতা ছিল। তাহলে যৌক্তিকতার জন্য সর্বোচ্চ যিনি ফোরাম, উনি সরি বললেই তো হয়ে যেত। উনি এটা সরি বলা ছাড়া তো আর কিছু করার নাই, যদিও সবসময় সরি কাজে দেয় না, সরি বলা ছাড়া কোনো উপায়ও নাই। ঘটনা ঘটে গেছে, তাদের রাত 3টার সময়, কেন 3টায় জানাতে হবে? তাহলে তারা কিসের সরকার? কেন তারা এই 3টায় জানাতে যাওয়ার জন্য তারা কেন এখনো পদত্যাগ করে নাই? এমন না যে তার মতো এরকম শিক্ষা উপদেষ্টা আর পাওয়া যাবে না। আপনাকে আমি আবার শেষে 1 মিনিট 2 মিনিট সময় দেওয়ার সুযোগ আছে। রাশেদ ভাই, আপনার কাছে পদত্যাগ নিয়ে যেহেতু কথা হলো, পদত্যাগ নিয়ে আমি একটু বলতে চাই। আওয়ামী লীগ আমলে লঞ্চ দুর্ঘটনা কিংবা নিমতলির অগ্নিকাণ্ড, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা দেখতাম স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, এবং তখন বলা হতো উন্নত বিশ্বে তো ফেরি দুর্ঘটনায় মন্ত্রীরা পদত্যাগ করেন। তাহলে যারা সেই কথা বলতেন তাদের সরকারই এখন ক্ষমতায়, সেই শিক্ষার্থীদের সরকার, রাজনীতিবিদদের সরকার, এত বড় দুর্ঘটনার পরও শিক্ষার্থীদেরকে পেটানো হলো, কিন্তু পদত্যাগের মতো কোনো আলাপ তো আমরা দেখলাম না। দেখেন, এই যে সরকারে যারা আছে, আমি যতটুকু তাদেরকে চিনি, তারা কিন্তু আমেরিকা এবং ইউরোপের সাথে খুব ভালো কানেক্টেড, এবং তারা একসময় বলতো যে পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে উন্নত রাষ্ট্রে, যদি একটি বিমান দুর্ঘটনার শিকার হয় এবং মানুষ আহত হয় বা হত্যাকাণ্ডের শিকার হয়, তাহলে কিন্তু ওই দেশের বিমানমন্ত্রী পদত্যাগ করে। বাংলাদেশে দেখেন যে এখনো পর্যন্ত পদত্যাগ হয়নি। কারা? যারা এতদিন এই সুশীল কথাবার্তা বলেছে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের মন্ত্রীদেরকে বলেছে, বিএনপির সময় বিএনপির মন্ত্রীদেরকে বলেছে, এরশাদের সময় জাতীয় পার্টির মন্ত্রীদেরকে বলেছে, কিন্তু এখন তারা পদত্যাগ করতেছে না। আমার মনে হয় যে যেহেতু শিক্ষা উপদেষ্টা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আমার মনে হয় যে তার যদি বিবেকবোধ থাকে, তার যদি ন্যূনতম আসলে সৌজন্যতা বা লজ্জাবোধ থাকে, তার উচিত পদত্যাগ করা। তিনি যদি পদত্যাগ না করেন তাহলে আমার মনে হয় যে তিনি সেই আওয়ামী লীগের মন্ত্রীদের কাতারেই চলে যাবেন। এছাড়া দেখেন যে এখনো পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা নিখোঁজ। তিনি কি আসলে গুম হয়েছেন? আমি জানি না আসলে তাকে কেউ গুম করেছে কিনা। যদি গুম হয়ে থাকেন তাহলে আমি আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো তাকে উদ্ধার করেন। আর যদি গুম না হয়ে থাকেন তাহলে অবশ্যই তাকে, কেন তিনি এখনো পর্যন্ত প্রকাশ্যে আসলেন না, তার জবাবদিহিতা করতে হবে। তবে অবশ্যই জবাবদিহিতা করার পাশাপাশি তারও পদত্যাগ করতে হবে, যেহেতু তিনি পারতেছেন না। আসেন এবার স্বরাষ্ট্র উপদেষ্টা। এই স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো পর্যন্ত কি সবকিছু ঠিক করতে পেরেছে? আপা যেটা বলছিলেন, এই যে শিক্ষার্থীরা তারা গেট পর্যন্ত চলে গেল, আপনার আর্মি কি করলো, আপনার পুলিশ কি করলো, আপনার র্যাব কি করলো, আপনার বিজিবি কি করলো, আপনার গোয়েন্দা সংস্থা কি করলো? আপনি সচিবালয়ে আসার আগেই তো আটকা দিতে পারতেন। হ্যাঁ, আবার যেটা বলছেন বুঝিয়ে পাঠান, না, সবাইকে বুঝিয়ে সবসময় পাঠানো যায় না। অবশ্যই সরকারকে কঠোর হতে হবে। সরকার যদি মনে করে যে আমি আমার কার্যালয়ের সামনে আমি যাকে তাকে আন্দোলন করতে দিব, তো এর আগে আন্দোলন করতে দেন নাই, আর্মিকে দেন নাই, কি দুঃখিত আর্মি না, আনসারকে দেন নাই, কি হয়েছে? তখন তো আনসার কুর কথা বলেছেন। এর আগে আপনার যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইছে তখন আপনি তো তাদেরকে বোঝান নাই, তাদেরকে পিটিয়েছেন। তো যাই হোক, আপনি তো বোঝেন যে কি অবস্থা হইতে পারে। সুতরাং সরকারের উচিত ছিল অবশ্যই এই শিক্ষার্থীদেরকে আটকানো। আজকে যে শিক্ষার্থীদের আন্দোলনের এই মধ্যে আমরা লক্ষ্য করছি ছাত্রলীগ যুবলীগ ঢুকে যাচ্ছে। সরকার যদি রাত 3টার সময় সিদ্ধান্ত না নিয়েই সে যদি ঘটনা ঘটার সাথে সাথেই একটা দুঃখ প্রকাশ করত এবং একই সাথে শিক্ষা উপদেষ্টা সেই সময় পরীক্ষা বন্ধ ঘোষণা করত, তাহলে এই ধরনের আন্দোলন তো হয় না। আজকে আমাদের গতকালকে শোক আজকে কিন্তু ভুলে গিয়েছি, কারণ এবং আজকে শোক প্রকাশ করা হলো শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে, যেখানে বাচ্চারা ট্রমাটাইজ ছিল। এক্স্যাক্টলি। তো এইখানে তো পিটিয়ে আপনি তো সেই শোক ভুলিয়ে দিয়েছেন। যে শিক্ষার্থীরা, যার বন্ধু মারা গেছে, যার ভাই মারা গেছে, যার সন্তান মারা গেছে, আজকে দেখেন যে তাদেরকেও পেটানো হলো, রক্তাক্ত করা হলো। সেই সুযোগটা আপনি কেন দিলেন? আর্মির বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে আর্মি ওই শিক্ষার্থীদেরকে পিটিয়েছে। দেখেন ওইখানকার যে পরিস্থিতি, যেভাবে মানুষজন যাচ্ছিল, এই পরিস্থিতি কিন্তু আর্মিকেই কন্ট্রোল করতে হয়েছে, পুলিশ পারে না। রাশেদ ভাই, আপনাকে ধন্যবাদ। আমি মনিয়াপা আপনাকে 1 মিনিট সময় দিতে চাই যে এই অবস্থা থেকে উত্তরের উপায়টা আসলে কি?
একমাত্র উপায় হচ্ছে রাষ্ট্র নিরপেক্ষ হতে হবে, রাষ্ট্রের। যেমন ধরেন শেখ হাসিনার সময় যেটা আমরা বলতাম পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে, এই সরকার কিন্তু এটাকে সশস্ত্র বাহিনীতন্ত্রে পরিণত করেছে এই সরকার। তো এই জায়গায় আপনার একটা জিনিস খেয়াল করেছেন যে আর্মিরা যখন বা পুলিশরা একটা ছেলেকে দৌড়ায় যাচ্ছিল ভেতরে, তাকে আটকে দিচ্ছিল, তারপরে সে জোর করে দৌড়ায় গেছে এবং সে দেখছে তার বন্ধু বেঁচে আছে তখনও, এবং বন্ধু তাকে বলছে একটা ছোট্ট হাসি দিয়ে বলছে, সে মৃত্যু পথযাত্রী বলছে যে আমি জানতাম তুমি আসবা। এই যে একটা হাসি দিয়ে এই জীবনে এই ট্রমা থেকে সে কতক্ষণ উত্তরণ করতে পারবে, এই যে মানুষের যে কষ্ট দুঃখ, যে একটা ওইটুকু বাচ্চা ও বন্ধুত্বের কি বুঝে, ও কিন্তু ঠিক সব কিছু ফেলে চলে গেছে। এই জিনিসটা পড়তে মানে কারো কিন্তু এটা চোখের পানি আটকে রাখা যায় না। অথচ তারপরেও যখন এই ছেলেদেরকে পিটানো হয়েছে তখন কিন্তু জাতি স্তব্ধ, একদম একে তো স্তব্ধ, দুই একদম ট্রমাটাইজ। যে এই আমি আবারও বলছি সব শেষে যে আমি আমার সন্তান, ওরা আপনার সন্তান, এই সন্তানদের মা বাবা শেষে তার সন্তানটাকে দেখতে চায়, সে মৃত হোক, এক পিণ্ড মাংসপিণ্ড হোক, যেটাই হোক না কেন, সে যেন একটা কবর দিতে পারে। মনিয়াপা, মোহাম্মদ রাশেদ খান, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরাও চাই দেশের অস্থিরতা কেটে যাক, সবাই আসলে নিজেদের প্রতি সহানুভূতিশীল হোক এবং সরকারও সবাইকে একইভাবে একই বিবেচনায় নাগরিক হিসেবে, রাজনীতিবিদ হিসেবে, শিক্ষার্থী হিসেবে মূল্যায়ন করতে শিখুক, এবং সেটি আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি।